আজকে ক্লাস 10 এর অজৈব রসায়নের কিছু প্রশ্ন আগের দিনের মতনই আবার আলোচনা করব। তো আগের দিন 3 নম্বর যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ ছিল সেগুলো বলে দিয়েছিলাম। আজকে 2 নম্বর এবং শর্ট কোশ্চেনের জন্য কিছু প্রশ্ন আমি আলোচনা করব। তো তোমরা ভালোভাবে প্রশ্নগুলো নিশ্চয়ই দেখেছো, এই প্রশ্নগুলো রেডি করে নেবে। তো ভালো করে প্রস্তুতি নাও। তো প্রথমেই সকলকে বিজয়ের অনেক শুভেচ্ছা এবং অনেক ভালোবাসা জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। তো প্রশ্নে চলে আসি। আজকে আমাদের যেগুলো সেটা হচ্ছে 2 নম্বর 2 মার্কস। দু নম্বর এবং শর্ট কোশ্চেনের জন্য প্রথম প্রশ্ন, আগের দিন হয়তো বলেছিলাম রূপার মুদ্রা সালফিউরেটেড হাইড্রোজেনের সংস্পর্শে কালো হয়ে যায় কেন? কেন কালো হয়? কারণ রূপক সঙ্গে পাশাপাশি শর্ট বিক্রিয়াটা দেখিয়ে দিচ্ছে। সিলভার সালফাইডের পদক্ষেপ করে, এই সিলভার সালফাইডটা কালো, তার সঙ্গে হাইড্রোজেন গ্যাস সেই জন্য কালো হয়ে যায়। দ্বিতীয় প্রশ্ন, এগুলোকে এক্সপ্লেন করে লিখতে হবে, ব্যাখ্যা দিয়ে লিখতে হবে। 2 নম্বর শুধু সমীকরণ লিখলে হবে না, কোনটা কি লিখে দিতে হবে। সমীকরণ লেখার সময় প্রত্যেকটা তলায় কোনটার কি নাম লিখে দেওয়ার চেষ্টা করবে। এটা কিন্তু খুব ভালো একটা প্রেজেন্টেশন। ওকে, সেকেন্ড প্রশ্ন, FeS থেকে H2S প্রস্তুতিতে নাইট্রিক অ্যাসিড FeS থেকে H2S প্রস্তুতিতে নাইট্রিক অ্যাসিড কেন ব্যবহার করা হয় না? আমরা জানি নাইট্রিক অ্যাসিড হচ্ছে একটা তীব্র জারক অ্যাসিড। কি করে? H2S কে সালফারে জারিত করে দেয় আর নিজে NO2 তে রূপান্তরিত হয়, প্লাস উপজাতি হিসেবে জল পাওয়া যায়। তাহলে H2S কে জারিত করছে আর নিজে বিজারিত হয়েছে, দিয়ে তার ফলে আমরা H2S পাবো না, সালফার হলুদ বর্ণের সালফার কেলাস পদক্ষেপ পাওয়া যাবে। সেই জন্য H2S প্রস্তুতিতে গাঢ় নাইট্রিক অ্যাসিড বা নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয় না। কারণটা কি? তাহলে এটা হচ্ছে একটা তীব্র জারক অ্যাসিড, জারক হয়। নেক্সট প্রশ্ন, H2S কে গাঢ় H2SO4 দ্বারা শুষ্ক করা হয় না কেন? একই রকম বিক্রিয়া, H2S এর সঙ্গে এটা একটা তীব্র জারক অ্যাসিড, একে করবে সালফারে, নিচে হবে SO2 প্লাস জল। ব্যালেন্স গুলো করে নেবে, ব্যালেন্স আগে করছি না। তাহলে H2S কে শুষ্ক করতে গেলে সেটাকে সালফারে জারিত করে দেবে। 4 নম্বর প্রশ্ন, কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করা হলো। চালনা করা কি
প্রশ্ন কি, কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করা হলে কি করবে? তো কিউপ্রিক অক্সাইডের সঙ্গে যদি অ্যামোনিয়া চালনা করি, কিউপ্রিক অক্সাইড কালো রঙের হয়, এর উপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে কিউপ্রিক অক্সাইডের বিজারণ ঘটবে, দিয়ে লাল বর্ণের কপার পাওয়া যাবে। আর অ্যামোনিয়া নিজে নাইট্রোজেনে জারিত হবে, আর উপজাতি হিসাবে জল পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে এখানে কি হলো, কিউপ্রিক অক্সাইডের এটা বিজারণ, পারলে জারণ বিজারণগুলো দেখিয়ে দেবে, আর নাইট্রোজেন হচ্ছে জারণ, কারণ এটা হলো একটা অ্যামোনিয়ার বিজারণ ধর্মের উদাহরণ বলতে পারি আমরা। তো কিউপ্রিক অক্সাইডকে কালো বর্ণের কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে লাল বর্ণের ধাতব কপার অধক্ষিপ্ত হবে এবং নাইট্রোজেন গ্যাস পাওয়া যাবে, আর উপজাত হিসেবে পাওয়া যাবে জল। তো বিক্রিয়াটা খুবই গুরুত্বপূর্ণ, অ্যামোনিয়ার বিজারণ ধর্ম হিসেবে এটাকে আমরা দেখাতে পারি। নেক্সট প্রশ্নে চলে যাবো আমরা। আমি যতগুলো পারি বিক্রিয়া দেখিয়ে দেবো, বাকিগুলো তোমরা করে নেবে, কারণ সব বিক্রিয়া দেখানো সম্ভব হবে না, সময় সাপেক্ষ ব্যাপার। নেক্সট কোশ্চেন নাম্বার 5। 5 নম্বর কোশ্চেন আছে, ফেরিক ক্লোরাইড দ্রবণে H2S গ্যাস চালনা করা হয়। কি ঘটবে? ফেরিক ক্লোরাইড হচ্ছে আবার হলুদ বর্ণের ফেরিক ক্লোরাইড, তো এর মধ্যে H2S হচ্ছে বিজারণ ধর্ম, তাহলে এটাকে বিজারিত করবে। তাহলে কি হবে, এটা হয়ে যাবে FeCl2, ফেরাস ক্লোরাইড বর্ণহীন, FeCl2 ফেরাস ক্লোরাইড হবে, আর H2S হবে নিচে সালফার প্লাস HCl। তাহলে এটা হচ্ছে আমাদের বিজারণ, আর H2S এর সালফারের হলো জারণ। ধাতব যদি আরো বলছি, সালফার কেলাস অধক্ষিপ্ত হবে হলুদ বর্ণের, আর প্রথমে ফেরিক ক্লোরাইডের দ্রবণ ছিল হলুদ, সেটাকে বর্ণহীন করে দেবে, আর হলুদ বা বাদামি বলতে পারি আমরা, আর সালফার কেলাস অধক্ষিপ্ত হবে। লিখে দিতে হবে, কিন্তু এক্সপ্লেইন করতে হবে কার জারিত হলো, কে বিজারিত হলো। এটা বিজারণ ধর্মের উদাহরণ। 6 নম্বর কোশ্চেন, H2S এর বিজারণ ধর্মের উদাহরণ দাও, এটাও দিতে পারি। H2S এর বিজারণ দিতে গেলে ওই সোডিয়াম, আমাদের আগের দিন পড়েছিলাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর পটাশিয়াম ডাইক্রোমেটের বিক্রিয়াটা প্র্যাকটিস করবে, ওটা H2S এর বিজারণের ভালো, এটাও দেওয়া যেতে পারে, একই ব্যাপার, অনেক উদাহরণ হয়, দিলেই হলো। আচ্ছা, এটা দেখালাম না। 7 নম্বর প্রশ্ন আমাদের আছে, ক্লোরিন জলে H2S গ্যাস চালনা করা হলো, কি ঘটবে? ক্লোরিন জলে H2S গ্যাস চালনা করলে খুব সহজ বিক্রিয়া দেখতেই পাচ্ছি, সালফার অধক্ষিপ্ত হবে আর HCl হবে বিক্রিয়াটা। এটা লিখলাম না, ক্লোরিন জলের মধ্যে দিলে সালফার কেলাস অধক্ষিপ্ত হবে, H2S নিজে জারিত হবে, আর Cl কে বিজারিত করবে, দিয়ে HCl এ পরিণত হবে। ঠিক আছে, 8 বিক্রিয়াগুলো জারণ বিজারণ দেখানোর চেষ্টা করবে।
বরফ কারখানা ও কোল্ড স্টোরেজে কোল্ড স্টোরেজ মানে যেখানে সেই বিভিন্ন জিনিসপত্র এখানে স্টোর করে রাখা হয়, বরফ কারখানা এবং কোল্ড স্টোরেজে শীতলীকরক বা শীতলীকরণে কোন গ্যাস, এটা তোমরা নিজেরা চেষ্টা করবে, পারবে, ব্যবহার করা হয়? বরফ কারখানা এবং কোল্ড স্টোরেজে শীতলীকারক হিসাবে কোন গ্যাস ব্যবহার করা হয় চেষ্টা করবে। আমি বলে দিলাম না। 9 নম্বর প্রশ্ন, ধাতব লবণ শনাক্তকরণে কোন গ্যাস ব্যবহার করা হয়? এটাও তোমরা চেষ্টা করবে। ধাতব লবণ শনাক্তকরণে কোন গ্যাস ব্যবহার, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, শর্ট কোশ্চেন যেগুলো দিচ্ছি করা যায়। এগুলো 1 নম্বরের, 2 নম্বরের মধ্যে কিছু 1 নম্বর আমি দিয়ে দেবো, দুটো মিলে 2, সেই হিসাবে ভাবতে পারো। ধাতব লবণ শনাক্তকরণে কোন গ্যাস আর কোল্ড স্টোরেজের ক্ষেত্রে কোন গ্যাস ব্যবহার করা হয়? আচ্ছা, 9 নম্বর গেল। এবার আমি পরের প্রশ্নে চলে যাব। বিক্রিয়াগুলো ভালো করে প্র্যাকটিস করবে, যে প্রশ্নগুলো বলছি এগুলোই ভালো করে দেখলেই হবে। আমাদের 9 হলো, 10। অ্যামোনিয়া NH3 গ্যাসকে হাইড্রোজেন ক্লোরাইডের সংস্পর্শে আনলে কি ঘটবে? এটা আমরা কি জানি, দুটো গ্যাসের বিক্রিয়া একটা কঠিন, অ্যামোনিয়া গ্যাস প্লাস HCl গ্যাস উৎপন্ন কি হবে? অ্যামোনিয়াম ক্লোরাইড। এটা হচ্ছে অ্যামোনিয়াম, দুটি গ্যাসের বিক্রিয়া একটা কঠিন, একটা সলিড, অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা পদক্ষেপ সঙ্গে সঙ্গে সংস্পর্শে আসলে অ্যামোনিয়াম ক্লোরাইডের দুটো গ্যাসের বিক্রিয়ায় করসপন্ডিং কোশ্চেন, এটা অর প্রশ্ন, দুটি গ্যাসের বিক্রিয়ায় একটি কঠিন পদার্থ উৎপন্ন হয়। উদাহরণ দাও। এই প্রশ্নেরও একই উত্তর হবে। অ্যামোনিয়াও হলো গ্যাস, হাইড্রোজেন ক্লোরাইডও গ্যাস, এদের বিক্রিয়ায় উৎপন্ন হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা পদক্ষেপ, এটা কঠিন হিসেবে ধরা হচ্ছে। নেক্সট 11, লেড নাইট্রেটের জলীয় দ্রবণে লেড নাইট্রেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করা হলো, কি ঘটবে?
লেড নাইট্রেট মানে Pb NO3 2 এর সঙ্গে H2S বিক্রিয়া করছে, উৎপন্ন হবে কালো বর্ণের লেড সালফাইড PbS, কালো অধক্ষেপ, প্লাস H2 আর NO3 মানে 2H। ক্লিয়ার আসছে লেখাগুলো আশা করি? ঠিক আছে। তো এটাতে কালো বর্ণের একটা অধক্ষেপ লেড সালফাইড এর অধক্ষেপ পড়বে, লেড সালফাইড। তোমরা যখন লিখবে না, যখন লিখবে পরীক্ষার সময় প্রত্যেকটা তলায় নামগুলো লিখে দেবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, নামটা লেখা খুব দরকার। কোনটা? 12 নম্বর প্রশ্ন, উত্তপ্ত সোডিয়ামের উপর দিয়ে উত্তপ্ত সোডিয়ামের উপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করা হলো, কি হলো? আগের দিন মনে বিক্রিয়াটা বলেছি, এর অর কোশ্চেন অ্যামোনিয়াতে হাইড্রোজেন আছে প্রমাণ করো। তো ধাতব সোডিয়ামকে মোটামুটি 400 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করে যদি অ্যামোনিয়া সঙ্গে বিক্রিয়া করা হয় তাহলে উৎপন্ন হয় সোডামাইড Na, এটা হচ্ছে মোটামুটি 400 ডিগ্রি সেলসিয়াস, NaNH2 প্লাস হাইড্রোজেন। কিছু ব্যালেন্স করে দিচ্ছি, যেগুলো করছি না তোমরা নিজেরা করে নেবে। তো সোডামাইড, এটা হলো সোডামাইড, আর এখানে হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে, হাইড্রোজেন গ্যাস। তাহলে সোডামাইড উৎপন্ন হলো এবং হাইড্রোজেন গ্যাস, এবং এই বিক্রিয়ার সাহায্যে প্রমাণ হলো অ্যামোনিয়াতে আমার হাইড্রোজেন আছে। নেক্সট প্রশ্নে যাব। 12টি হলো, প্রশ্নের কোনো শেষ নেই, কিন্তু যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোই আমি তোমাদের বলছি। তোমরা ভালো করে নিশ্চয়ই প্র্যাকটিস করছো, সেভাবে করে যাও। কোশ্চেন নাম্বার 30, 13 নম্বর প্রশ্ন আছে AlCl3 অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড এর জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করা হলো। অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করা হলো, কি ঘটবে? তো অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে মানে AlCl3 তার সঙ্গে যদি H2S বিক্রিয়া করে তাহলে কি হবে? কোন হবে Al2 সালফারের আর S3 অ্যালুমিনিয়াম সালফাইড, আর উৎপন্ন হবে হচ্ছে আমাদের HCl। ঠিক আছে, তাহলে হলো অ্যালুমিনিয়াম
সালফাইড উৎপন্ন হলো, তার সঙ্গে HCl উৎপন্ন হলো। ব্যালেন্সটা তোমরা করে নেওয়ার চেষ্টা করো। 3 এখানে যদি দাও, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 6, আর এখানে হলো 2 দিলাম, Al2S3 হচ্ছে S3। অ্যালুমিনিয়াম সালফাইড আর HCl উৎপন্ন হয় বিক্রিয়ায়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন চলে যাই। কপার সালফেটের জলীয় দ্রবণে H2S চালনা করা হলো। কপার সালফেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করা হলো। একই ধরনের বিক্রিয়া চালনা করা হলো, কি ঘটবে? হোয়াটস হ্যাপেন হোয়েন? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এই টাইপের প্রশ্নগুলো। তাহলে ওখানে ছিল হচ্ছে অ্যালুমিনিয়াম সালফাইড, তাহলে এখানে হবে কপার সালফাইড। কপারের যুক্ততা 2, তাহলে Cu SO4 প্লাস H2S, তাহলে হবে CuS পদক্ষেপ করবে প্লাস H2S। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের কপার সালফাইড উৎপন্ন হলো। এটা কালো রঙের হয়। এরপর চলে আসি নেক্সট প্রশ্ন 15 নম্বরে আমাদের প্রশ্ন আছে, রূপান্তর করো অ্যামোনিয়া থেকে নাইট্রিক অক্সাইড। এটা অ্যামোনিয়ার জ্বালন থেকে করতে হবে, যদিও অসহায় পদ্ধতি কথা চলে এসছে, তাও রূপান্তরটা দিতেই পারে, জাস্ট এইটুকুনি পার্ট 2 নম্বরে দিতেই পারে। 3 আর 16 নম্বর স্পর্শ পদ্ধতিতে SO3 থেকে H2SO4 জাস্ট এইটুকুনি 2 নম্বরের জন্য প্রস্তুত করো। পুরোটা নয়, আমাদের SO3 এর সঙ্গে আমরা কি করে H2SO4 পাবো, এর সঙ্গে জুড়ে পাইরোসালফিউরিক অ্যাসিড উৎপন্ন হয়, তার সঙ্গে বা যেটাকে ওলিয়াম বলি, ওলিয়ামে জল যোগ করে আমরা এটা উৎপন্ন করি। দুটো স্টেপ দেখাতে হবে। ঠিক আছে, তো 16 নম্বর হলো। এরপর চলে আসি নেক্সট আমাদের প্রশ্ন। কিপ যন্ত্রে উৎপন্ন করা যায় এইরূপ 3টি গ্যাসের নাম লেখো। কি কি? যে গ্যাসগুলো সাধারণ উষ্ণতায় সংস্পর্শ বিক্রিয়ার মাধ্যমে হয়, মানে ধরো কঠিন আর তরলের সংস্পর্শে আসামাত্র যে বিক্রিয়াগুলো হয় রুম টেম্পারেচারে, সেগুলোর ক্ষেত্রে আমরা কিপ যন্ত্রে উৎপন্ন করতে পারি, যেমন হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, H2S গ্যাস। আর এদের কাজ কি? কিপ যন্ত্রের ব্যবহারটা কি? সুনিয়ন্ত্রিতভাবে, যেমন H2S কে আমরা যখন পরীক্ষাগারে উৎপন্ন করি সেখানে কিন্তু নিয়ন্ত্রিতভাবে পাওয়া যায় না, মানে প্রয়োজন মতো কতটা ব্যবহার করব, যতটা দরকার ততটাই আমাদের ব্যবহার করতে হবে।
কিন্তু যদি নিয়ন্ত্রিতভাবে না করি H2S এর হচ্ছে পচা ডিমের গন্ধযুক্ত, সেটা শ্বাসরোধকারী, তো তার জন্য এটা আমরা ব্যবহার করে থাকি কিপ যন্ত্র। ঠিক আছে, নেক্সট 18 নম্বর প্রশ্ন কি বলেছে, সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে সিলভার নাইট্রেট এর জলীয় দ্রবণে সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে অ্যামোনিয়া গ্যাস চালনা করা হবে। চেষ্টা করবে, এটা আমি বললাম না, আর্জেন্টো অ্যামোনিয়াম সালফেট উৎপন্ন হবে, আর্জেন্টো অ্যামোনিয়াম নাইট্রেট, আর্জেন্ট অ্যামোনিয়াম গ্যাস চালনা করা হবে। কি করবে এটা তো আমরা কমেন্টে জানাবে, না পারলে আমি কমেন্টেই বলে দেবো। সিলভার নাইট্রেটের সাথে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ বা এমন সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণের সাথে অ্যাকচুয়ালি বিক্রিয়াটা হচ্ছে AgNO3 এর সাথে অ্যাকুয়াস অ্যামোনিয়া NH4OH 19। 18 নম্বরটা চেষ্টা করবে, না পারলে আমি কমেন্টে বলবো, লিখে দেবো উত্তরটা। ইউরিয়ার দুটি ব্যবহার, ইউরিয়ার দুটি ব্যবহার, ইউরিয়ার দুটি ব্যবহার লেখো, ইউরিয়া স্টিমামিন কীটনাশক। নেক্সট 20, H2S কে শুষ্ক করতে ক্যালসিয়াম অক্সাইড বা পোরাচুন ব্যবহার করা হয় না। H2S কে শুষ্ক করতে পোরাচুন ব্যবহার করা হয় না, কারণ H2S হচ্ছে অম্লধর্মী আর চুন হচ্ছে ক্ষারধর্মী, তো এদের মধ্যে অ্যাসিড ক্ষার বিক্রিয়া করতে পারে। এটা হচ্ছে আম্লিক আর এটা হচ্ছে ক্ষারীয়। অ্যাসিড ক্ষার বিক্রিয়ায় লবণ জল উৎপন্ন হবে, তাহলে ক্যালসিয়াম সালফাইড প্লাস, সেই জন্য এখানে বিক্রিয়াটা ঘটনা হয় না। 21, অ্যামোনিয়ার বিজারণ ধর্মের উদাহরণ দাও। অ্যামোনিয়ার বিক্রিয়া লিখে দিই। কালো বর্ণের কিউপ্রিক অক্সাইডের সঙ্গে অ্যামোনিয়া বিক্রিয়া করলে লাল বর্ণের কপার নাইট্রোজেন জল। জারণ বিজারণ দেখিয়ে দেবে। দেখা যাচ্ছে নামাতে হবে একটু। কিউপ্রিক অক্সাইড থেকে আসছে, হ্যাঁ ঠিক আছে, কিউপ্রিক অক্সাইড থেকে অক্সিজেন বেরিয়ে গেছে, তাহলে এটা হচ্ছে আমাদের বিজারণ। আর অ্যামোনিয়া থেকে নাইট্রোজেন উৎপন্ন হচ্ছে, এটা জারণ। নিচে জারিত হচ্ছে, অপরকে বিজারিত করছে, তাহলে এটা বিজারণ ধর্মের একটা উদাহরণ পেয়ে গেলাম। অ্যামোনিয়া বিক্রিয়াটা আগেও আমরা লিখেছি।
পরবর্তী প্রশ্ন চলে যাব। क्वेश्चन नंबर 22। सिल्वर नाइट्रेटेर साथे H2S এর বিক্রিয়া। सिल्वर नाइट्रेटेर জলীয় দ্রবণে আগেরটা করেছিলাম মানে সিলভার ক্লোরাইড ছিল তাই লেড নাইট্রেট ছিল, সিলভার ছিল না। জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করা হলো। কি করব? সিলভার নাইট্রেট তার সঙ্গে H2S, সিলভার সালফাইড অধক্ষিপ্ত হবে প্লাস নাইট্রিক অ্যাসিড, সিলভার সালফাইড কালো বর্ণে অধক্ষিপ্ত হবে নাইট্রিক অ্যাসিড, H ক্লিয়ার আসছে। 23 নম্বর বলেছে ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণে ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়া গ্যাস চালনা করা হবে। কি হবে? ফেরিক ক্লোরাইড হলুদ বর্ণের, তার মধ্যে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ মিশে গিয়েছে অ্যাকুয়াস অ্যামোনিয়া, উৎপন্ন করবে ফেরিক হাইড্রোক্সাইড, বাদামি বর্ণের ফেরিক হাইড্রোক্সাইড, বাদামি অধক্ষেপ ফেরিক হাইড্রোক্সাইড প্লাস অ্যামোনিয়াম ক্লোরাইড, তিনটে অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হয় ফেরিক হাইড্রোক্সাইড, যেটা বাদামি বর্ণের একটা অধক্ষেপ, বাদামি অধক্ষেপ পাওয়া যাবে। আর তার সঙ্গে এটা হলুদ বর্ণ ছিল, সেটা চাক্ষুষ পরিবর্তন হচ্ছে বাদামি হয়ে যাবে। নেক্সট অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে NH3 গ্যাস চালনা করা হলো। আমি শুধু বিক্রিয়াগুলো লিখছি, তোমাদের কিন্তু কথাই লিখতে হবে। বারবার একটা কথা বলছি, কি ঘটবে? অ্যালুমিনিয়াম ক্লোরাইড NaCl3 বর্ণহীন সাধারণ, তার মধ্যে যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বা অ্যাকুয়াস অ্যামোনিয়া যোগ করি, তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সাদা থকথকে একটা অধক্ষেপ তৈরি হবে
প্লাস এটা হচ্ছে সাদা আঠালো অধক্ষেপ, আর হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে। এই দুটো, এই যে তিনটে বিক্রিয়া, অধক্ষেপণ বিক্রিয়া, এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে আমাদের, ঠিক আছে? পরবর্তী প্রশ্নে যাবো আমরা। প্রশ্নগুলো ভালো করে সবাই করবে, তাহলেই হবে। রিভিশন হচ্ছে বলতে গেলে চ্যাপ্টারটা ভালো করে দেখে নেওয়া পরীক্ষার আগে। কোশ্চেন নাম্বার 25, পরীক্ষাগারে 2 নম্বরে দিতে পারে। নাইট্রোজেন প্রস্তুতির নীতি। সমীকরণ অবশ্যই দেবে, এটা পারবে তোমরা, বলার কিছু নেই। পরের প্রশ্নে চলে যাই। ম্যাগনেসিয়াম ঘটিত একটি যৌগ A কে জলে দিয়ে ফোটালে B একটি গ্যাস পাওয়া যায়। HCl সিক্ত কাঁচদণ্ডের সংস্পর্শে সাদা ধোঁয়া পাওয়া যায় যা, এটাকে যা লিখতে হবে, যা HCl সিক্ত কাঁচদণ্ডের সংস্পর্শে সাদা ধোঁয়া C উৎপন্ন করে। A B C শনাক্ত করে। তো যেহেতু B গ্যাসটা HCl সিক্ত কাঁচদণ্ডের সঙ্গে সাদা ধোঁয়া উৎপন্ন করে, তার মানে ওটা অ্যামোনিয়া গ্যাস। তাহলে বিক্রিয়াটা কি? Mg3n2 ম্যাগনেসিয়াম নাইট্রাইট এর সঙ্গে জলের বিক্রিয়া। উৎপন্ন কি হচ্ছে? অ্যামোনিয়া NH3 প্লাস ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। চলো তাহলে পেয়ে গেলাম। আবার NH3 HCl এর সঙ্গে বিক্রিয়া উৎপন্ন করে NH4Cl। এটা হবে হচ্ছে 3, এটা হবে 2 যদি দিই, আশা করি ব্যালেন্সটা হয়ে গেছে। হ্যাঁ ঠিকই আছে।
এই তাহলে কোনটা কি হলো, তাহলে ম্যাগনেসিয়াম ঘটিত যৌগ A, তাহলে A হলো Mg3N2, ম্যাগনেসিয়াম নাইট্রেট এটা A, B উৎপন্ন হলো একটা গ্যাস, এটা গ্যাস উৎপন্ন হয়েছে, তাহলে এটা B, তাহলে B হলো অ্যামোনিয়া, আর সাদা পদক্ষেপ C, তাহলে এটা অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা পদক্ষেপ, তাহলে C হলো NH4Cl। ঠিক আছে, তাহলে প্রথমটা কি, ম্যাগনেসিয়াম নাইট্রাইট এর সঙ্গে ফুটন্ত জলের বিক্রিয়ায় অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে আর ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। ম্যাগনেসিয়াম অ্যামোনিয়াটা একটা গ্যাস, সেটা বি গ্যাস, সেটা HCl এর সিক্ত কাঁচদণ্ডের সংস্পর্শে সাদা ধোঁয়া উৎপন্ন করে, তাহলে সেটা সিটা হলো অ্যামোনিয়াম ক্লোরাইড। তাহলে আমরা তিনটা আইডেন্টিফাই করে ফেলেছি, এটা হলো Mg3N2 ম্যাগনেসিয়াম নাইট্রাইট, বি হলো অ্যামোনিয়া, সি হলো অ্যামোনিয়াম ক্লোরাইড। নামগুলো লিখতে হবে, নামগুলো অবশ্যই লিখবে। পরবর্তী প্রশ্নে চলে যাব, কোশ্চেন নাম্বার 27। কপার সালফেটের জলীয় দ্রবণে 27, কপার সালফেটের জলীয় দ্রবণে ধীরে ধীরে অতিরিক্ত পরিমাণ অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করা হয়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কি ঘটবে? কপার সালফেটের জলীয় দ্রবণে ধীরে ধীরে অতিরিক্ত পরিমাণ অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করা হলো। তো কপার সালফেট এর সঙ্গে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ মানে অ্যাকুয়াস অ্যামোনিয়া NH4OH, তো এটা কি করবে, প্রথমে হালকা নীল বর্ণের ক্ষারীয় কপার সালফেট উৎপন্ন করবে, প্লাস অ্যামোনিয়াম সালফেট, ঠিক আছে। তো এইটা হচ্ছে বেসিক কপার সালফেট। কালার কেমন, হালকা নীল বর্ণ, ঠিক আছে। তো প্রথমে হালকা নীল বর্ণের বেসিক কপার সালফেট উৎপন্ন করলো। তো এই বেসিক কপার সালফেট আবার এটা স্টেপ 1, স্টেপ 2 অতিরিক্ত পরিমাণ যখন দেবো এই বেসিক কপার সালফেট অতিরিক্ত মানে 6 অণু অ্যাকুয়াস অ্যামোনিয়া বা অ্যামোনিয়ার জলীয় দ্রবণের সঙ্গে বিক্রিয়ায় কি উৎপন্ন করবে, CuNH3 SO4, CuNH3 SO4 এটা হচ্ছে কিউপ্রো অ্যামোনিয়াম সালফেট প্লাস জল। জল কটা হচ্ছে এখানে, 6 আর 2 8, কিউপ্রো অ্যামোনিয়াম সালফেট উৎপন্ন করলো
এটা 2 প্লাস তো এখানে আমাদের NH4 2SO4 আছে, তাহলে আমাদের কতগুলো হলো এখানে প্লাস একটা এটাও রাখতে হবে, এটাও এখনো আছে NH, এটা তো এর মধ্যেই আছে, তাহলে এটাও বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, তাহলে NH4, তাহলে আমাদের ব্যালেন্সটা তাহলে এটা হচ্ছে কি নাম কিউ, এটা হচ্ছে গাঢ় নীল বর্ণের, তাহলে প্রথমে আমরা হালকা নীল, তারপরে হবে গাঢ় নীল বর্ণের কিউপ্রো অ্যামোনিয়াম বিক্রিয়াটা ভালো করে প্র্যাকটিস করবে। তার প্রথমে হালকা নীল বর্ণের, তারপরে গাঢ় নীল বর্ণের পদক্ষেপ পড়বে। পরের প্রশ্নে যাব, কোশ্চেন নাম্বার 28। পরের প্রশ্ন হচ্ছে স্মেলিং সল্ট কি? স্মেলিং সল্ট কি? স্মেলিং সল্ট হলো অ্যামোনিয়াম কার্বনেট আর কলিচুনের মিশ্রণ। কি কি? অ্যামোনিয়াম কার্বনেট প্লাস কলিচুন। কি উৎপন্ন হয় দেখে নিই। NH4 2CO3 অ্যামোনিয়াম কার্বনেট প্লাস কলিচুন মানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এদের বিক্রিয়ায় উৎপন্ন হয়, তলায় লিখলাম পাশে লিখলাম না, ক্যালসিয়াম কার্বনেট প্লাস অ্যামোনিয়া, এখানে দুটো আছে বলে 2 লিখে দিলাম, প্লাস জল, জল হয়ে যাচ্ছে 2 অণু, দুটো OH থেকে দুটো জল, তাহলে উৎপন্ন হলে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়। এই স্মেলিং সল্ট খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, 2 নম্বরের প্রশ্নের জন্য এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। স্মেলিং সল্ট কি? এখানে অ্যামোনিয়া ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস অ্যামোনিয়া উৎপন্ন হয়, ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস, এই মিশ্রণ থেকে ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস অ্যামোনিয়া উৎপন্ন হয়। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন, হলো 29। নাইট্রোজেন গ্যাস রাসায়নিকভাবে নিষ্ক্রিয় কেন? নাইট্রোজেন গ্যাস রাসায়নিকভাবে নিষ্ক্রিয় কেন? মানে খুব সহজে কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, কারণ আমরা জানি নাইট্রোজেনের যে গঠন, নাইট্রোজেনের গঠন এরকম। তাহলে এখানে কি আছে? সমযোজী ত্রিবন্ধন গঠন।
এর বন্ধন বিয়োজন শক্তি খুবই উচ্চমানের, মানে 225.2 কিলো ক্যালোরি পার মোল। তো সমযোজী ত্রিবন্ধন যা বন্ধন রাসায়নিক বিক্রিয়া করতে গেলে কি এগুলোকে ভাঙতে হবে, তাই বন্ধন বিয়োজন শক্তি অতি উচ্চমানের। কত বললাম ভ্যালুটা? 225.2 কিলো ক্যালোরি পার মোল। তো উচ্চমানের বন্ধন বিয়োজন শক্তি হওয়ায় সাধারণ কোনো রাসায়নিক বিক্রিয়ায় মানে উচ্চ উষ্ণতার দরকার, রুম টেম্পারেচারে হবে না, বিক্রিয়ায় নাইট্রোজেন গ্যাসকে পারমাণবিক অবস্থায় নিয়ে যাওয়া যায় না। কেন যায় না? কারণ এই বন্ধনটা ভাঙতে অনেক শক্তি লাগে, সেই শক্তিটা কোনো সাধারণ রাসায়নিক বিক্রিয়ায় মানে রুম টেম্পারেচারে কোনো বিক্রিয়া হচ্ছে সেখানে কিন্তু যায় না, সেই জন্য উচ্চ উষ্ণতায় বিক্রিয়া করে যায় না। ফলে রাসায়নিকভাবে নিষ্ক্রিয় হয়। সাধারণ কোনো রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে এই বন্ধনকে ভেঙে ফেলা যায় না, তাই এটি সাধারণভাবে নিষ্ক্রিয়। পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর 30। পরীক্ষাগারে নাইট্রোজেন প্রস্তুতিতে অ্যামোনিয়াম নাইট্রাইটকে সরাসরি তাপ প্রয়োগ করে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন করা হয় না কেন? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন 2 নম্বরের জন্য। তো অ্যামোনিয়াম নাইট্রাইট হলো কঠিন, NH4NO2 হচ্ছে সলিড, এটাকে যদি তাপ প্রয়োগ করি তাহলে সরাসরি দুটি গ্যাস উৎপন্ন হয়। তো দুটো গ্যাস মানে কঠিন থেকে গ্যাস, তো যেহেতু কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসীয় অবস্থায় চলে যাচ্ছে তাই এখানে বিস্ফোরণের সম্ভাবনা থাকে এবং তাপ উৎপাদী বিক্রিয়া বিস্ফোরণের সম্ভাবনা থাকে। তো এখানে কি হচ্ছে, সরাসরি যেহেতু সরাসরি কঠিন অবস্থা থেকে গ্যাসীয় অবস্থায়
রূপান্তর ঘটছে, তাই এক্ষেত্রে বিস্ফোরণের সম্ভাবনা থাকে। এই কারণে সরাসরি উৎপন্ন না করে সোডিয়াম নাইট্রাইট আর অ্যামোনিয়াম ক্লোরাইডকে প্রথমে মিশিয়ে ধীরে ধীরে তাপ উৎপন্ন করা হবে দ্বিপরাবর্ত বিক্রিয়ার মাধ্যমে। তারপরে সেটাকে ধীরে ধীরে উত্তপ্ত করে পরীক্ষাগারে নাইট্রোজেন প্রস্তুত করা হয়, সেই কারণে সরাসরি উত্তপ্ত করা হয়। তাহলে সোডিয়াম নাইট্রাইট আর অ্যামোনিয়াম ক্লোরাইডকে আগে দ্বিপরাবর্ত বিক্রিয়ার ডাবল ডিকম্পোজিশন রিঅ্যাকশনের সাহায্যে প্রথম উৎপন্ন করা হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রাইট, সেটাকে খুব ধীরে ধীরে তাপ উৎপন্ন তাপ প্রয়োগ করে উৎপন্ন করা হচ্ছে নাইট্রোজেন গ্যাস। কারণ এক্ষেত্রে যদি সরাসরি তাপ প্রয়োগ করি সেক্ষেত্রে কঠিন থেকে একদম গ্যাসীয় অবস্থায় চলে যাচ্ছে, তার ফলে উচ্চমানের তাপ উৎপন্ন হয়, বিস্ফোরণের সম্ভাবনা থাকে, এই কারণে সরাসরি তাপ প্রয়োগ করা হয়। লাস্ট কোশ্চেন 31, পরীক্ষাগারে অ্যামোনিয়া ও ক্লোরিনের বিক্রিয়ায় কোনটিকে বেশি পরিমাণে নেওয়া উচিত এবং কেন? আমরা জানি যদি অ্যামোনিয়া বেশি নিই সেই ক্ষেত্রে কি হয়, আবার উৎপন্ন হয় কি অ্যামোনিয়াম ক্লোরাইড আর নাইট্রোজেন গ্যাস। আর যদি ক্লোরিনটা বেশি নিই তাহলে নাইট্রোজেন ট্রাইক্লোরাইড NCl3 উৎপন্ন হয়, যেটা হচ্ছে হলুদাভ একটা বিস্ফোরক তরল পদার্থ। তো বিস্ফোরণের সম্ভাবনা থাকে কখন? যদি ক্লোরিনের পরিমাণটা বেশি হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের বিক্রিয়াটা এরকম হবে, যদি আমাদের অ্যামোনিয়া বেশি হয় NH3 + Cl2, তাহলে উৎপন্ন কি কি হচ্ছে? নাইট্রোজেন প্লাস NH4Cl। আর যদি Clটা বেশি হয়, ব্যালেন্সটা আমি দেখাচ্ছি, সেক্ষেত্রে উৎপন্ন হবে NCl3 প্লাস HCl। এটা হচ্ছে একটা হলুদাভ, দেখা যাচ্ছে ঠিকঠাক? হ্যাঁ। দ্বিতীয়টা হচ্ছে একটা হলুদাভ বিষাক্ত বা বিস্ফোরক তরল পদার্থ। এই কারণে আমরা কখনোই যখন বিক্রিয়া করব প্রথমটা করা হবে, প্রথম রিঅ্যাকশনটা করা হবে, দ্বিতীয়টা করা হবে না। ক্লোরিন বেশি নেওয়া যাবে, মানে হচ্ছে 3 1:3, তাহলে NCl3 হলো আর 3HCl। আর এটাতে হচ্ছে আমাদের 8, এটা হচ্ছে 3, 6। তাহলে ক্ষেত্রে অ্যামোনিয়াটা বেশি, 8টা আর 3টে, আর এখানে 1টা আর 3টে, এখানে ক্লোরিন বেশি। তাহলে বেশি ক্লোরিন নিয়ে বিক্রিয়া করা হবে না, কারণ নাইট্রোজেন ট্রাইক্লোরাইড NCl3 হলো একটা বিস্ফোরক তরল পদার্থ, কালার কেমন হলুদ বর্ণের। আর প্রথমটার ক্ষেত্রে নাইট্রোজেন উৎপন্ন হচ্ছে, এখানে কোনো বিস্ফোরণ ঘটে না, ঘটার সম্ভাবনা থাকে না। দ্বিতীয় ক্ষেত্রে থাকে, সেই কারণে সর্বদা অ্যামোনিয়ার সাথে ক্লোরিনের যখন বিক্রিয়া করব সর্বদা আমরা কোনটা করব? অ্যামোনিয়াকে বেশি নেব, ক্লোরিনকে কম নেব, অ্যামোনিয়াকে বেশি নেব, ক্লোরিনকে কম নেব। তো এই হচ্ছে মোটামুটিভাবে এই যে প্রশ্ন দিলাম 31টা, তো 31টা প্রশ্ন তোমরা করবে। এর থেকে 2 নম্বরের প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, সবগুলোই যেগুলো বলে দিয়েছি, আর 3 নম্বরের জন্য দরকার। তো এই প্রশ্নগুলো করলেই অজৈব রসায়ন থেকে আশা করি কোনো সমস্যা থাকবে না বোর্ড এক্সামের ক্ষেত্রে। তোমরা ভালো করে প্রশ্নগুলো প্র্যাকটিস করো, এবং কোনো প্রশ্নের সমস্যা থাকলে বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানাবে, আমি কমেন্টের মাধ্যমেই তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে আবার বিজয়ের অনেক শুভেচ্ছা এবং আমার তরফ থেকে অনেক ভালোবাসা। তোমরা সবাই ভালো থেকো এবং সবাই মন দিয়ে পড়াশোনা করো, ঠিক আছে?
এই বলে আজকে শেষ করছি। এরপরে আমি পরবর্তী দিন এরপরে আমরা শুরু করবো তাপ। অনেকেই তোমরা বলছো তাপটা শুরু করার জন্য, কমেন্টে জানিয়েছো, তাই হবে, তাপটাই আমি করাবো। তাপ থেকে অঙ্ক করাবো, যেগুলো গুরুত্বপূর্ণ সেই জায়গাগুলো ভালো করে শিখিয়ে দেবো। তোমরা দেখতে থাকো এবং ভালো করে তৈরি হতে থাকো মাধ্যমিক 2021-এর জন্য। সবাইকে বেস্ট অফ লাক। তোমরা এখন থেকে প্রস্তুতি নাও, সামনে টেস্ট পরীক্ষা হয়তো হবে, কোন সময় হবে বোঝা যাচ্ছে না। তো যাই হোক, আমরা প্রস্তুতি নিতে থাকি এবং ভালো করে যাতে রেজাল্ট করা যায় সেটা টার্গেট নিয়ে তোমরা অবশ্যই ভালো করে সবাই প্রশ্নগুলো রেডি করবে। আমি প্রায় সবগুলোরই উত্তর করিয়ে দিয়েছি, দু একটা হয়তো করাইনি, সেগুলো তোমরা পেরে যাবে আশা করি। তোমরা সবাই ভালোই পড়াশোনা করো, ঠিক আছে? আজকে বলেই শেষ করছি। আবার পরবর্তী দিন আমরা তাপ শুরু করব। তাপ থেকে আমাদের অঙ্ক আসে, সেগুলো ভালো করে শিখতে হবে এবং কী কী প্রশ্ন দরকার সেগুলো আমি বলে দেবো 2021 সালের জন্য, ঠিক আছে? আমরা ভালো করে প্রস্তুতি নিই, সামনে ভালো রেজাল্ট সবাইকে করতেই হবে, এটাই টার্গেট। এই বলে আজকে শেষ করি।